খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ। তবে বাংলাদেশ অংশ না নেয় আসরের টিকিট বিক্রিতে বড় ধরনের ধস নেমেছে। টাইগারদের জায়গায় খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ম্যাচটির টিকিট বিক্রি হয়েছে মাত্র 2917টি। অথচ বিগত সময়ে একই মাঠে বাংলাদেশের অংশগ্রহণে বিশ্বকাপের ম্যাচগুলো ছিল জমজমাট। এদিকে দর্শক আগ্রহ কম থাকায় পাকিস্তান নেদারল্যান্ডসের ম্যাচটি বিনামূল্যেই দেখার সুযোগ করে দিয়েছে আয়োজকরা। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নিজেদের প্রস্তুত করা পিটার বাটলারের শিষ্যদের সামনে সুযোগ আছে তৃতীয়বারের মতো আসরের ট্রফি উঁচিয়ে ধরার। আর বয়সভিত্তিক সব প্রতিযোগিতা মিলিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জেতার সুযোগ অর্পিতা সৌরভীদের সামনে। প্রতিপক্ষকে হালকাভাবে না নিলেও শিরোপা জেতার ব্যাপারে বিশ্বাসী বাটলারের শিষ্যরা। এবং ইউরোপিয়ান লিগগুলোতে আজ থেকে আবারও ব্যস্ত সময় পার করবে ক্লাবগুলো। রাতে মাঠে নামছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসির মতো বড় বড় ক্লাবগুলো। রাত 9:15টায় মাইকের বিপক্ষে লড়বে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এদিকে ইপিএলে সন্ধ্যা 6:30টায় ওল্ড ট্রাফোর্ডে টটেনহাম হটস্পারের প্রতিপক্ষ ম্যানইউ। অন্যদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে রাত 9টায় পয়েন্ট বাড়ানোর লড়াইয়ে নামবে আর্সেনাল এবং চেলসি। স্বাগত এখন মাঠে। দর্শক, এরই মধ্যে শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ মূল আসর। এর মধ্যে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের লড়াই চলছে। এবারে আসরটা বাংলাদেশকে ছাড়া কেমন হতে চলেছে, কোন দল আসলে এগিয়ে থাকবে, বা স্কটল্যান্ডের যে ম্যাচগুলো রয়েছে সেখানে টিকিটের আগ্রহী বা কেমন দর্শকদের, সেই বিষয়ে আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের আজকের আয়োজনে। শুরু হয়ে গেছে বিশ্বকাপ। মনে করা হচ্ছিল যে বাংলাদেশ যখন আসলে নিজেদের অবস্থানে অনড় হয়েছে, তারপর পাকিস্তান যখন সমর্থন জানিয়েছে, বিশ্বকাপটা হয়তো বা একটু টালমাটাল পরিস্থিতিতে যাচ্ছিল। বিশ্বকাপটা আসরটা মাঠে গড়িয়েছে, মানে কেমন মনে হচ্ছে আসরটা কেমন হবে এবারে আসর? প্রথমত বলবো যে আমাদের টিম বাংলাদেশ খেলছে না, এর জন্য আসলে এত আগ্রহ নেই খেলা দেখার। জাস্ট পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না, সেই বিষয়টা একটু বেশি আলোচনায় আসছে। বাট বাংলাদেশ খেলছে না, এটাই সবচেয়ে বড় মানে আমাদের দুর্ভাগ্য বলবো। যা হোক, সরকারের কিছু ডিসিশন ছিল যে এখানে নিরাপত্তার কারণে আমরা বাংলাদেশ টিম খেলতে যাইনি। আসলে সবাই চেয়েছিল যে বাংলাদেশ এখানে খেলবে, ভালো করবে, সেই জায়গাটা থেকে উন্মাদনাটা একদমই নেই। এবার ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হচ্ছে আমি এখনও ইন্টারেস্ট পাচ্ছি না আসলে বাংলাদেশ টিম না থাকাতে। তো ওইভাবে আর আসলে ওয়ার্ল্ড কাপের খবরও রাখছি না। এখানে আমাদের একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অদম্য টি-20 ক্রিকেট টুর্নামেন্ট সেরেছেন, সেটার প্রতি নজর দিচ্ছি আমরা। এখানে সব প্লেয়াররা, বাংলাদেশের যত ভালো প্লেয়ার আছেন তারা খেলছেন। সেক্ষেত্রে শান্ত ভাই, মানে কষ্ট হচ্ছে কিনা যে একটা বড় আসর আমরা দেখেছি 2007 থেকে 2024 সাল পর্যন্ত টানা 9টি আসরে আমরা নিয়মিত পারফরমেন্স করেছি, সাফল্য সেভাবে না আসলেও আসলে পারফরমেন্সটা আমাদের অব্যাহত রয়েছে। সেই জায়গায় এবার আমরা কিছু কূটনৈতিক কারণে আমরা করতে পারিনি, এই জায়গাটাতে একটু আক্ষেপের জায়গাটা রয়ে গেল। না, আপনি দেখেন আমাদের কিন্তু মানে টি-20 টিমটা মোটামুটি একটা ব্যালেন্স টিম হয়ে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে এবার যদি বাংলাদেশ খেলে আমার মনে হয় যে ভালো একটা কিছু রেজাল্ট আমরা হয়তো বা পেতাম। বাট সেটা আমাদের ব্যাড লাক, কোনো কারণে, রাজনৈতিক কারণে হোক, যে কারণেই হোক, আমরা যেতে পারিনি। সবচেয়ে বড় কথা যে মানে খেলতে পারলে তো সবাই সেটা পছন্দ করে। আসলে প্লেয়াররাও একটু চাচ্ছিল যে যারা নতুন খেলতো, যারা প্রথমবার চান্স পেয়েছে, তাদের জন্য আসলে দুর্ভাগ্য বলবো যে প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সুযোগটা পেয়েও পেল না আর কি। তারপর আপনারা অনেক দিন আগে থেকেই তো আসলে এই টি-20 বিশ্বকাপকে নিয়ে কাজ শুরু করেছেন, যেহেতু নির্বাচকদের দায়িত্ব অনেক আগে থেকে আসলে শুরু হয়ে যায়। ঘরোয়া টুর্নামেন্ট থেকে বাছাই পর্ব সবকিছু মিলে দল বাছাইয়ের যে একটা প্রক্রিয়া চলে, সেটা তো অনেক আগে থেকে। এই প্রক্রিয়ার কাজগুলো করেছেন আপনারা কতদিন ধরে, বা কি প্রক্রিয়া অনুসরণ করে? আমাদের তো দেখেন, আমাদের কিন্তু লম্বা সময় থেকে খেলা হয়ে আসছে, টি-20 খেলা হয়ে আসছে বাংলাদেশ টিমে। তারপরে আমাদের এনসিএল ক্রিকেট হয়েছে, বিপিএল হয়েছে। তো তখন থেকে আমরা আয়ারল্যান্ড আসলে আয়ারল্যান্ডের সাথে আমরা টি-20 খেললাম, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললাম। তো সব
মিলিয়ে কিন্তু আমরা প্লেয়ার সিলেকশন করেছি। তো যাদের সিলেকশন করেছিলাম তারা কিন্তু মোটামুটি একটা ফর্মে ছিলেন, এবং তারা যদি আমার কাছে মনে হয় তারা যদি ইন্ডিয়ার মাঠে কলকাতার মাঠে যদি খেলতে পারতেন ইডেন গার্ডেনে, কারণ উইকেটটা বাংলাদেশ মোটামুটি তাদের মানে আমাদের দেশের মতনই উইকেট থাকে, তো সেই ক্ষেত্রে মনে করি যে বাংলাদেশ গেলে ভালো একটা রেজাল্ট পেত। বাট বেড লাক, আবারও বলবো যে যেতে পারিনি আমরা। আই হোপ নেক্সট টাইম ইনশাল্লাহ খেলবো আমরা। নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এর মধ্যে কিন্তু আসলে টিকিট বিক্রির যে হাহাকারটা যেটা আছে, যে টিকিট আসলে রয়ে গেছে, এত কলকাতা ইডেন গার্ডেন্সে এতগুলো দর্শক আসন আছে 68,000 প্লাস, সেখানে মাত্র বিক্রি হয়েছে 3,000-এর মতো। ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের ম্যাচ, স্বাভাবিকভাবে আসলে উপমহাদেশের এই সাইডটাতে আসলে বাংলাদেশের সাপোর্টাররাই তো আসলে বেশি, বাংলাদেশের যেই গ্রুপে পড়েছে। যদি ইন্ডিয়ার খেলা না হয় কলকাতায়, বাংলাদেশি খেলা থাকে, তাহলে কিন্তু কলকাতাটা মানুষ কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করেন। সেক্ষেত্রে আমি বলবো আমরা ওয়ানডে বিশ্বকাপেও দেখেছি অনেক আমি মনে করি যে অনেক লস হবে সেটা আসে। এখন আইসিসি যদি পাকিস্তান না খেলে তখন তো আরও বড় লস হবে। তখন আমি মনে করি যেটা আমাদের দেশ তো খেলতে পারলো না, এবং সাথে যে তাদের যে লস হচ্ছে, দর্শক যারা যেতেন বা খেলা দেখতেন তাদেরও লস হচ্ছে, তারা খেলা দেখতে পাচ্ছে না। আমরা যদি একটু বিগত সময়ের একটা কার্ড দেখে আসতে চাই, যে আসলে 2023 সালে যখন আমরা ইডেন গার্ডেন্সে খেলেছিলাম, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ ছিল, বেশ মানে অনেক দর্শক ছিল, 30,000 আমরা দেখতে পাচ্ছি এখানে টিকিট বিক্রি হয়েছিল এর আগের ম্যাচটাতে। আর 2016 সালেও একদম সেম দলের সাথে খেলেছি, সেখানে টিকিট বিক্রি হয়েছিল 40,000 একই ভেন্যুতে। তবে এইবার আমরা যদি একটু দেখতে চাই, 2023 সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে প্রথম ম্যাচটাও আছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 2,900 বেশি আসলে 2,917 মতো টিকিট বিক্রি হয়েছে। এবং স্কটল্যান্ড ইতালি এর পরের ম্যাচটাই যখন হবে, তখন এখন পর্যন্ত 348টি ম্যাচ বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আসলে এই যে মানে টিকিট বিক্রির যে একটা মানে ধস নেমে এসেছে, এটা তো আসলে আইসিসির একটা ব্যর্থতাও বলবো, যে তারা আসলে ওই জায়গাটাতে কভার আপ না করতে পারেনি। আমার কাছে মনে হয় যে আইসিসি আসলে বুঝে নেয় যেভাবে ইম্প্যাক্টটা হবে, দর্শকের যাবেন না। বাংলাদেশের যে এত দর্শক, বাংলাদেশে কিন্তু প্রায় 20% দর্শক বাংলাদেশের খেলা ফলো করে, তো সেই জিনিসটা তারা আসলে ক্যালকুলেশন করতে পারেনি আমার কাছে মনে হয়। এখন তারা সেই ধকটা টানছেন, এবং সামনে আরও টানবেন যদি বাংলাদেশকে এইভাবে বাদ দিতে চায় তারা। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন মুস্তাফিজকে যেভাবে তারা প্রথম পাঠালো, তারপরে বাংলাদেশ টিমকে যেভাবে বললো যে তোমরা বলো একদিনের মধ্যে যে খেলবা কি খেলবে না, যদি না খেলো তোমরা আউট। তো এই ধরনের তো একটা টিমের সাথে অ্যাপ্রোচ করাটা আইসিসি ঠিক না। যে বাংলাদেশ টিম, এশিয়ার মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট টিম, মানে 3টা টিমের মধ্যে বাংলাদেশ একটা ভালো টিম। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে তো সাপোর্টার থাকবেই, এবং তারা কোয়ালিফাই করেই কিন্তু তারা এবার বিশ্বকাপে খেলতে গিয়েছে। আইসিসি উচিত ছিল যে, এটা তো আইসিসির ইভেন্ট, ইন্ডিয়ার ইভেন্ট না, তো আইসিসি উচিত ছিল যে বিসিসিআইকে এটা বানানো, যে সিকিউরিটি সমস্যা যখন আছে, শ্রীলঙ্কা খেলা দেওয়ার যেত সময়ও ছিল, 1 মাসের মতন সময় ছিল আমাদের। এটা আসলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া ইচ্ছা করে এই কাজটি করেছে। নিশ্চয়ই আসলে বাংলাদেশের যেই মানে বাংলাদেশের আক্ষেপের সাথে সাথে আইসিসিও নিশ্চয়ই আসলে আক্ষেপে পড়ছে, এত বড় একটা ধস নেমেছে টিকিটে। এরপরে আসলে ভারত যখন বললো যে মুস্তাফিজকে বাদ দিয়ে দেবে, প্রায় 3 মাস আগে, যখন আইপিএল শুরু হয়নি, এখনো মার্চে শুরু হবে, মানে আইসিসির কি আরো একটু বেশি মানে কার্যক্ষমতা দেখানোর সুযোগ ছিল? এইগুলো যদি দেখেন আপনি, তাহলে অবশ্যই বলবো যে আমাদেরকে না নেওয়ার জন্য তারা প্ল্যান করে কাজটি করেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে আইপিএল ছিল, মানে একদম শেষ সময় আপনাদের আলটিমেটাম দিল যে এত সময়ের মধ্যে আপনাদেরকে এখন সিদ্ধান্ত জানাতে হবে। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলে তারপরে মুস্তাফিজকে বের করতে আইপিএল থেকে, সেটা ডিফারেন্ট জিনিস ছিল। বাট তারা আগে যখন দিয়েছে, তার মানে তাদের কোনো একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যতে তারা বাংলাদেশকে মনে হয় খেলতে দিতে চায় না। সেই কারণে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে আগে এই ধরনের ভাবে তাকে বাদ দিয়েছে। তো এটা আসলে আমার কাছে মনে হয় প্ল্যান করা, তারা চাচ্ছিল না যে বাংলাদেশ ইন্ডিয়া খেলুক। আপনাদের নিশ্চয়ই আসলে এইবার যে বিশ্বকাপটা, এই বিশ্বকাপে আসলে আইসিসির পাশাপাশি বাংলাদেশেরও তো আসলে বেশ প্রভাব পড়েছে, কারণ এরপরে আবার আপনাদেরকে ম্যাচ খেলতে হবে, ম্যাচ খেলে তারপরে আবার আপনাদেরকে কোয়ালিফাই করে তারপরে আবার বিশ্বকাপে যেতে হবে। এই ক্ষতটা নিশ্চয়ই আসলে আপনাদেরকে কাজ করছে, বিশেষ করে ক্রিকেটারদের যে প্রভাবটা পড়েছে এই নিয়ে। এটা অবশ্যই ক্রিকেটাররা ওভারকাম করে আসবে। আপনি যদি দেখেন, এমন তো কিছু করেন, যদি কোয়ালিফাই খেলে আসবে, বাংলাদেশ টিম কিন্তু ভালো, তো যাদের সাথে খেলাবো অবশ্যই আমরা কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপে আবার খেলবো। নিশ্চয়ই, সে আশা করি। এই নিয়ে আরও অনেক আলোচনা করব, তবে এখানে আপনাকে একটু থামাতে হচ্ছে। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরই।
দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে। আসলে বিশ্বকাপটা কেমন হবে, কেমন হতে চলেছে। শান্ত ভাই, কথা বলছিলাম যে বাংলাদেশের তো আক্ষেপের জায়গাটা তো অবশ্যই থাকবে, তবে এই যে আপনারা যে দল নির্বাচন করেন বা আমরা বিগত সময় দেখেছি যে বিশ্বকাপের আগে অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে দলগুলো দেয়া হয়। এবার খুব একটা মানে ওরকম নাটকীয়তা আমরা দেখিনি, আমরা খুব আগেই দেখেছি। এবং আপনি 3 মাস ধরে কাজ করছেন নির্বাচকের ভূমিকায়, এবং এটি আপনার জাতীয় দলের জন্য বড় একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আসলে কেমন ছিল, কতটা আসলে চ্যালেঞ্জিং ছিল দল নির্বাচনের ক্ষেত্রে? আমরা দেখেছি যে শান্ত ছিল না এবার এই দলে। শান্ত বেসিক্যালি যে ওকে টেস্টে বা ওয়ানডেতেও বেটার ক্রিকেট, বাট শান্ত জায়গাটায় টি-20 শান্ত, আমি মনে করি শান্ত টি-20 খেলার মতো যোগ্যতা তার আছে, বাট টিম কম্বিনেশনের ক্ষেত্রে তখন দেখা যায় যে শান্তকে বাইরে রাখতে হচ্ছে, মানে বাদ দেবো বলবেন না, বাইরে রাখতে হচ্ছে টিমের কম্বিনেশনের কারণে। সো ওই জায়গাটা বাদে আপনি যদি দেখেন মোটামুটি যারা মেইন টি-20-র জন্য যারা বেস্ট প্লেয়ার ছিল তারাই কিন্তু টিমে ছিলেন। তো আমার মনে হয় যে তেমন একটা কষ্ট হয়নি, কারণ লিপু ভাই ছিলেন অনেক আগ থেকেই, উনি ফলো করে আসছেন প্লেয়ারদেরকে কে কী ভালো করছেন। তো তেমন একটা সমস্যা হয় না আসলে। এই টি-20 যারা খেলছেন তারা মোটামুটি সেট ছিল একদম। গত লাস্ট 2 বছর ধরে কিন্তু এই টিমটার থেকে একজন দুজন মানে বের হয়েছেন, ঢুকেছেন। সো সেক্ষেত্রে আসলে টিমটা একদম গোছানো ছিল। কী বলবো, বাইরে থেকে যে কাউকে নতুন দেখার আসলে দরকার ছিল না টিমে। সো আমি মনে করি যে টিমটা যাচ্ছিল সেটা একটা চমৎকার ব্যালেন্স টিম ছিল। এই আপনারা বিশ্বকাপের আসলে অপশনাল হিসেবে একটা অদম্য টি-20 কাপ আপনারা পছন্দ করেছেন বা ক্রিকেটারদের জন্য আসলে আয়োজন করেছেন। সেই অদম্য ক্রিকেট কাপে যদি বলি, আসলে ঘরোয়া কাপগুলো থেকে বা ঘরোয়া লিগ থেকে তো সব নজর থাকে জাতীয় দলের রাডারে নিয়ে আসার জন্য। এই এখন যদি বলি, কারণ সামনে অনেকগুলো বড় একটা টুর্নামেন্ট রয়েছে, আপনাদের পাকিস্তান আছে, নিউজিল্যান্ড আছে এবং ভারত আছে বছরের শেষ দিকে, যদিও হবে কিনা সেটা আসলে অনিশ্চিত। এই মানে পুরো বছর জুড়ে যদি বলি, আবার সামনে ওডিআই বিশ্বকাপ রয়েছে, নিশ্চয়ই এখন থেকে আসলে আমাদেরকে পরিকল্পনাটা সাজাতে হবে। না, অবশ্যই এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছেন। এটা যেমন ওয়ার্ল্ড কাপে গেলে তো হয়তো বা এই টুর্নামেন্টটা হতো না, প্লেয়াররাও একটু মন খারাপ করেছিল, তাদেরকে একটু উৎসাহ বাড়ানোর জন্য এই টুর্নামেন্টটা করা হয়েছে। এবং সামনে এই ইলেকশনের পরেই কিন্তু আমরা বিসিএল ওডিআই শুরু করব, মানে একদিনের খেলা যেটা আমরা খেলি। সো সেখানে আসলে আমাদের মূল ওয়ানডের যে সিলেকশন নিয়ে কাজ শুরু করবো আমরা। তো মনে হয় যে এখান থেকে ওদের ফিটনেস এবং ওদের যে প্রসেসিং খেলার সেটা তারা ঠিক রেখে সামনে বিসিএল খেলার জন্য রেডি হচ্ছে। আন্ডার 19 থেকে একটা বড় একটা দল, কিন্তু বড় একটা সংখ্যা এখানে রয়েছে জাতীয় দলে যারা পারফরমেন্স করছে। এই যে গত আন্ডার 19 বিশ্বকাপ শেষ হলো কয়েকদিন আগে, এই বিশ্বকাপ থেকে কি দলে কোনো পারফর্মার, কোনো ক্রিকেটার কি টানার সুযোগ রয়েছে কিনা, বা পরিকল্পনাটা কি এই টিম আছে? আমার হিসাবে টু আর্লি, তারপরে অনেক সময় দেখা যায় এক্সপ্রেশন। আমরা তো দেখেছি 2020-এ যখন ওরা তামিম, তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি বেশ কয়েকজন প্লেয়ার ক্যাপ্টেন, তারপরে 2-3 বছর পরে, 2 বছর পরে তামিম, শরীফুল হয়তো একটু আগে এসেছে, তৈরি তো 1-1.5 বছর পরে এসেছে। সাকিবের কথা যদি বলেন, ইমনের কথা বলেন, একটু সময় লেগেছে। বাট এখন যে মাত্র ওয়ার্ল্ড কাপ শেষ করেছে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে তারা। তো আমার মনে হয় যে এরকম এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার কেউ যদি সার্ভিস দিতে পারে, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে পারে, তখন আমরা হয়তো বিবেচনা করবো। বাট এখন আসলে টু আর্লি তাদেরকে এই সামনে ওয়ার্ল্ড কাপ বলেন, যেটাই বলেন, চিন্তায় আনা। অদম্য ক্রিকেটের এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টটাকে আসলে শুধুই ক্রিকেটারদের মন ভালো করার জন্য একটা টুর্নামেন্ট করেছেন কিনা, নাকি আসলে একটা মানসম্মত টুর্নামেন্ট হচ্ছে? আপনি যদি খেলা ফলো করেন তাহলে এই মন ভালো করে কথাটা আসতো না। খেলা যদি দেখতেন, লাস্ট 2টা খেলা হয়েছে, চমৎকার ক্রিকেট খেলা হয়েছে। কালকে যেমন আপনার স্কোরও হচ্ছে, বেশ ভালো স্কোর হচ্ছে বিপিএল থেকে, ন্যাশনাল টিমকে হারিয়ে দিয়েছে আমি বলবো। তো আমি মনে করি যে টুর্নামেন্ট চমৎকার টুর্নামেন্ট হচ্ছে। সময় স্বল্পতার কারণে যদি আরও 1-2টা ম্যাচ বেশি হতো তাহলে খেলাটা আরও জমতো। প্রচুর দর্শক এসেছিল মাঠে। সো তারা সিরিয়াসলি ক্রিকেট খেলছেন এবং তারা সেই যে ওয়ার্ল্ড কাপ না খেলার যে কষ্টটা, সেখান থেকে বের হয়ে আসতে পারতেছেন। আচ্ছা, একটা প্রশ্ন আসলে সবাইকেই করি, যারা আসলে সাবেক রয়েছেন, যারা বর্তমানে এখন ক্রিকেট দলের সাথে রয়েছেন। এই যে ক্রিকেট যে উইকেট বা পিচটা বলি, এটা ক্রিকেটারদের যাদের বর্তমান রয়েছেন বা সাবেক আছেন, তারাও আসলে অভিযোগ করে যে স্পোর্টে একটা উইকেট হয় না, যেটা ক্রিকেটের জন্য। জিনিসটা হচ্ছে যে আপনার এটা এখন যে বোর্ড, আপনি যদি চিন্তা করেন তাদের বয়স কত,
এক বছর হয়েছে কাছাকাছি এক বছরে হ্যাঁ। একটা দেশের সব জায়গায় উইকেট রেডি করা এত সহজ না। তো আমার মনে হয় যে একটু সময় দিতে হবে এবং উইকেট নিয়ে কাজ করছে সব কিছু নিয়ে। এই বোর্ড যে বোর্ড প্রেসিডেন্ট আছেন বুলু ভাই, উনি কিন্তু ধরেন রোড লেভেল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কাজ করার চেষ্টা করছেন। সেই কাজটা কিন্তু করতে দিতে হবে, একটু সময় দিতে হবে। তো আমাদের দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি সেটা কিন্তু আমরা সেইভাবে করতে পারছি না। একটা উইকেট তৈরি করতে সাধারণত কত সময় লাগতে পারে? 15 থেকে 20 দিন লাগে। তাহলে তো সেই এটা একটা সময়টা কি আমাদের প্রসেসিং থাকে, বোর্ড এখান থেকে আপনার প্রসেসিংটা তো মানে সবকিছু একটা সিস্টেমের মাধ্যমে, মাটি বলেন যেটা বলেন গুঁড়া পাথর বলেন বালু বলেন, একটা প্রসেসের মাধ্যমে সময় লাগে। একটা পিচ তৈরি করতে করতে রেডি হতে হতে আপনার 1 থেকে 1.5 মাস লাগবে। আর উইকেটটাকে আপনি তো যদি খেলার যোগ্য করতে হয় সেটাকেও সময় দিতে হবে। তো তাড়াহুড়া করলে হবে না। তো আমার মনে হয় যে একটু সময় দিতে হবে নতুন বোর্ডকে। মানে সেই সময়টা আসলে কবে আসবে বাংলাদেশ ক্রিকেট আপনি, বোর্ডের? যদি- কারণ বিগত সময় যারা ক্রিকেটাররা ছিলেন তারা বেশ বড় বড় একটা অভিযোগ করেছেন যে এই পিচে খেললে তাদের ক্যারিয়ার আসলে শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকে আসলে নজরদারিটা সেখান থেকে এখানে কিন্তু focus এখন হওয়া কিন্তু দরকার মিরপুর ছিল যদি কিনা? দেখেন, মিরপুর কিন্তু এখন রান হচ্ছে। মিরপুরের শুধুই কমপ্লেন ছিল। এছাড়া চিটাগাং উইকেট যদি দেখেন ভালো, বগুড়ার উইকেট ভালো, রাজশাহীতে উইকেট ভালো। আপনি যদি ওগুলো জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, বাট ওখানে উইকেট খুব ভালো। শুধু আপনি চিটাগাংয়ে তো সবসময় রান হচ্ছে। ঢাকার মিরপুর উইকেটটাও কিন্তু এখন ইদানিং কিন্তু খুব ভালো বিহেভ করছে, সেটাকে কাজ করানো হচ্ছে। বাট এগুলোর জন্য সময় লাগবে। গত 17-18 বছর কিন্তু ওইভাবে কাজ হয়নি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটু সময় দিলে অবশ্যই এখন যে বোর্ড যেভাবে উদ্যোগ নিচ্ছে সেটা অবশ্যই কাজে দিবে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই বোর্ডও আসলে এদিকে নজর দিবে, সুনজর আসলে পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে যে সময়টা রয়েছে। শান্ত ভাই, আরও অনেক আলোচনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, তবে এখানে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরই। এখন মাঠের আজকের অতিথি হিসেবে আছেন জাতীয় দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আমরা মিরপুরের উইকেটটা নিয়ে কথা বলছিলাম। মিরপুরের উইকেটটা আসলে যেভাবে আমাদের প্রত্যাশা পূরণ করার জায়গা, বা আপনি বলছিলেন এটা ধারাবাহিকভাবে সেই প্রত্যাশাটা পূরণ করতে পারছে না মিরপুর উইকেট। এর বাইরেও তো আমাদের অনেকগুলো উইকেট রয়েছে, সিলেট, চট্টগ্রাম, আমাদের চান্দুর যে মাঠ, বগুড়া চান্দু স্টেডিয়াম যেটা ছিল সবচেয়ে প্রত্যাশিত একটা স্টেডিয়ামের উইকেট ছিল, তবে সেই জায়গাটাতে আমাদের এখনো নজরদারি নেই। না, খেলা হয় কিন্তু আপনি যদি নজরদারি বলেন সেটা ভুল হবে। কারণ মানে যখন নারীদের ইংল্যান্ডের ম্যাচ হবে তখন তারা সেই জায়গায় প্র্যাকটিস করতে পারছে না, বা সেই জায়গাটা এখনো প্রস্তুত হয়নি। তাহলে সেই জায়গাটা তো করলে তো আরো একটু ভালো হতো। আপনি দেখেন আফগানিস্তান 19 কিন্তু কয়েকদিন আগে খেলে গিয়েছে বগুড়া, বাংলাদেশ আন্ডার 19 এর সাথে। এরকম আস্তে আস্তে মাত্র তো মানে বগুড়া উইকেটটা ভালো। ওইখানে কিন্তু আন্ডার 19 বলেন প্র্যাকটিস করে, মাঝে মাঝে মেয়েরাও যায় প্র্যাকটিস করতে। সো আমার মনে হয় যে একটু টুকিটাকি কাজ আছে যেগুলো আসলে বোর্ড আস্তে আস্তে সব পুরোদমে জায়গাটা কবে সচল হবে, বা পুরোদমে আসলে প্র্যাকটিস কবে করতে পারবে? প্র্যাকটিস তো করতে ফ্যাসিলিটি সবই ভালো আছে প্র্যাকটিসে, বাট আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমটা একটু উন্নত করা দরকার। সেক্ষেত্রে আসলে মানে একসাথে সব কিছু হাত দেওয়া যায় না, একটু সময় লাগে। যেমন অনেক জায়গায় আমি জানা মতে যে আমাদের যে বোর্ড ডিরেক্টর পাইলট ভাই, আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ টিমের, উনি কিন্তু আমি যেটা মানে অনেকগুলি উইকেট তৈরি উদ্যোগ নিয়েছেন বাংলাদেশে। তো সেই কাজগুলি যদি উনি সুন্দরভাবে আগাতে পারেন, তো বাংলাদেশে তখন কিন্তু আর উইকেট নিয়ে যে খেলার যে উইকেট পায় না এগুলো নিয়ে আর সমস্যা হবে না। বাট সেই জিনিসগুলি উদ্যোগ নিয়ে কাজ করতে পারাটা হলো সবচেয়ে বড় কথা। যেভাবে উনি প্ল্যান দেখিয়েছে সেভাবে যদি উনি আগান, তাহলে অবশ্যই বাংলাদেশে এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। উইকেটে পাচ্ছে না, ভালো উইকেট পাচ্ছে না, এইগুলো কমপ্লিট চলে যাবে। তো সেই জিনিসগুলির জন্য আসলে সময় দেওয়া লাগবে। আমি তো অনেক দিন ধরে ক্রিকেটের সাথে জড়িত আছি, এইভাবে মানে উদ্যোগ নিয়ে কাজ হয়নি আসলে কখনো। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি তারা করতে পারেন, বাংলাদেশের ফিউচার অনেক ভালো হবে। বাট এই কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এই সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের যারা আছেন তাদেরকে কাজটা সুন্দরভাবে করতে দিতে হবে এবং সময় দিতে হবে একটু। এটা সময় ছাড়া আপনি এত তাড়াতাড়ি যদি উইকেট বানাই, সেটা মানসম্মত হবে না। আপনার উইকেটটা ওয়েস্ট হবে, টাকাগুলি ওয়েস্ট হবে। সো আমি মনে করি যে একটু সময় নিয়ে সুন্দর করে যদি যে প্ল্যান করা হয়েছে সেটা যদি করতে পারেন, তাহলে 1 বছর নয় 1.5 বছর পরে সেই উইকেটগুলিতে ভালো ভালো ক্রিকেট খেলা সম্ভব। কোন কোন জেলায় আসলে উইকেটগুলো বানানো হচ্ছে, বা কি ধরনের পিচ, ওইখানে কি ধরনের মাটি ব্যবহার করা হবে, কি ধরনের পিচ? এটা আসলে যারা ক্রিকেটার তাদের সাথে পারবে কথা বলেই কাজ করছেন। সো এত অভিজ্ঞতা তো আমি না, মানে আমাদের দেশে তো দেখা যাচ্ছে যে সাবকন্টিনেন্টালের উইকেট আপনি একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন খেলি যেমন সিলেটে এই যে প্র্যাকটিস শুরু হয়, টিম খেলে প্র্যাকটিসে যায়, আন্ডার 19 টিমের প্র্যাকটিসে যায়, বাংলাদেশ টিম প্র্যাকটিসে যায়, ওই মাঠেরও তো একটা রেস দরকার, তাদেরও তো রেস দরকার। সেই কারণে কিন্তু আস্তে আস্তে দেখবেন সিলেটের উইকেটও একটু মানে আগের মতন বিহেভিয়ার করছে না, স্লো হয়ে যাচ্ছে বা আনইভেন বাউন্স করছে। সো সব কিছুর কিন্তু একটু মানে
সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে। সো এই মাঠের স্বল্পতার কারণেই তো সিলেটে এত প্রেশার পড়ছে। তো এইগুলো যখন আস্তে আস্তে ঠিক হবে তখন এই মনে হয় যে এই প্রেশারটা চলে যাবে, তখন কিন্তু আর এই উইকেটের কমপ্লেনগুলো আর আসবে না। বাট এটার জন্য সময়, আবারও বলছি, সময় দিতে হবে। তো এত বছর, গত 17-18 বছর কিন্তু এইভাবে উইকেট তৈরির কাজ কখনো কেউ করেনি। মানে এইখানে আমরা আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে বলবো কিনা যে বিশ্বমানের উইকেটগুলো আসলে আমরা পাবো, শুধু একটা দুইটা না, অনেকগুলোই পাবো যদি আমরা ওনারা ঠিক মতন কাজ করতে পারেন, সঠিকভাবে সঠিক ওয়েতে সময় মতন সেটা তৈরি করে যদি মাঠে আনতে পারেন তাহলে অবশ্যই সম্ভব। বাট অর্ধেক কাজ করে অর্ধেক রেখে গেলেও তাহলে সেটা আর হবে না। মানে সেই জায়গায় বাধাটা আসলে কোথায়, কেন কাজ করতে পারবে না বারংবার একই কথা? পারা উচিত এখন, কারণ সামনে ইলেকশন আছে, তারপরে অনেক ধরনের আমি জানি না ঠিক এই ধরনের মানে ইলেকশনের পরে কী হতে পারে বা কী হবে সেটা এখন বলা ভেরি ডিফিকাল্ট। বাট যে কাজগুলো উদ্যোগ নিয়েছে সেটা যদি করতে পারে তাহলে অবশ্যই কার্যকরী হবে। আপনারা আমিনুল ইসলাম বুলবুল ভাই যখন এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, তখন বলেছিলেন আসলে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের একটা পদক্ষেপ তারা নিয়েছেন। সেই জায়গাতে অবশ্যই স্কুল টুর্নামেন্ট একটা মূল জায়গার একটা বিষয়, ফোকাসের জায়গা। সেই জায়গায় স্কুল টুর্নামেন্ট নিয়ে কি পরিকল্পনা রয়েছে অলরেডি? কিন্তু আপনাদের? আপনি রাজশাহী এবং সিলেটে স্কুল টুর্নামেন্ট মানে মোটামুটি ওদের আন্ডারে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে। আমার জানা মতে রাজশাহীতে স্কুল টুর্নামেন্টের একটা, রাজশাহী বিভাগ থেকে তারা একটা টুর্নামেন্ট ছেড়েছেন, সিলেট থেকে তারা নিজস্ব একটা টুর্নামেন্ট ছেড়েছে। অলরেডি কাজ চালু হয়ে গিয়েছে, কিন্তু স্টেপ বাই স্টেপ সবই দেখতে পারবেন সামনে কীভাবে বাংলাদেশের স্ট্রাকচার তৈরি হচ্ছে। আগে কিন্তু এই স্ট্রাকচারটা ছিল না, সেই স্ট্রাকচারটা কিন্তু এখন একটা ওয়েতে তৈরি করা হচ্ছে, একটা প্ল্যানিং হচ্ছে। সেই প্ল্যানিংটার জন্য আসলে সব বাংলাদেশের যে অবস্থা ছিল, যে স্ট্রাকচারগুলি ছিল, সেইগুলি কিন্তু ছিল না আগে। তো এখন যেমন এখন একেবারে নতুন করে আপনাদেরকে শুরু করতে নতুন করে হচ্ছে। একদিন করে শুরু করতে হচ্ছে, এবং বিভাগীয় জেলা বা বিভাগগুলিতে খেলা হয় না, লিগ হয় না, সেইগুলোর দিকে নজর দিতে হবে। শুধু খালি ঢাকা লিগের খবর নিলে হবে না, আমাদের জেলাগুলিতে লিগ হচ্ছে কি না সেখানে খবর নিতে হবে, সেখানে উইকেট আছে কি না, সব জায়গায় কিন্তু সব কিছু মানে আস্তে আস্তে সব কিছু মানে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট। দেখা যাক উনি কতদূর আগাতে পারেন এটা নিয়ে। তাকেও হেল্প করতে হবে, আমরা যারা আছি তাদেরকে অবশ্যই হেল্প করতে হবে ওনাকে। আসলে বোর্ডের একজন আসলে কাজ করলে হয় না, সবাই যারা আসলে আছেন পাশে সবাইকে একযোগে কাজ করলে আসলে একটা বোর্ড বা একটা ইভেন্ট আসলে এগিয়ে যায়। শান্ত ভাই, আরো অনেক আলোচনা রয়েছে, তবে আবারও আপনাকে একটু থামাতে হচ্ছে। আরো একবার স্বাগত জানাচ্ছি এখন মাঠে। শান্ত ভাই, কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের এই যে স্কুল টুর্নামেন্ট বা অনূর্ধ্ব 19 ক্রিকেট দল যেটা আছে, আস্তে আস্তে নিজেদেরকে আসলে আপনারা দলটা গুছিয়েছেন। অনূর্ধ্ব 19-এর পরে এইচপি এবং আমরা দেখেছি এ দল, তারপরে হচ্ছে জাতীয় দলে তারা যায়। এর মাঝখানে টাইগারও আছে, টাইগার যারা ধরেন। তাহলে অনূর্ধ্ব 19 থেকে তারপরে মানে প্ল্যাটফর্মটা কি, নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? প্ল্যাটফর্ম নতুন, হ্যাঁ অবশ্যই। যেটা আমি জানি যে আন্ডার-23 একটা প্ল্যান করা হচ্ছে, যে আন্ডার-23 থাকবে, এইচপি, তারপর এ টিম, টাইগার, তারপর ন্যাশনাল টিম। আসলে আন্ডার-19-এর আন্ডার-23 একটা ইয়ে করা হচ্ছে, বিকজ দেখা যায় যে আন্ডার-19 টিমের অনেক প্লেয়ার, বা আন্ডার-19 শুধু 15-16 জন নিয়ে যারা বাদ পড়েন, তাদেরকে অনেক সময় দেখা যায় অনেক ট্যালেন্টেড প্লেয়ার তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাদেরকে ধরে রাখার জন্য আর আমাদের মানে রুট লেভেলে যাতে আমাদের ব্যাকআপ যাতে ভালো প্লেয়ার আর তৈরি হয়, সেই কারণে এই আন্ডার-23 একটা ব্যাচ তৈরি করার চিন্তা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমার মনে হয় এটা হলে খুবই ভালো হবে। যে আন্ডার-19 থেকে বা যারা আন্ডার-23 খেলার পরে তারা খেলতে পারছে না, অনেক দেখা যায় যে টিম পায় না ঘরোয়া ক্রিকেটে বা খেলতে পারে না, তাদেরকে ধরে রাখার জন্য বেসিক্যালি এই আন্ডার-23 বেস্ট প্লেয়ারগুলিকে নিয়ে আসা, তারা যাতে কম্পিটিশন বাড়ে এবং যাতে তারা বেটার ক্রিকেট খেলে আসতে পারে, তারা যাতে না মনে করে তাদেরকে মানে বাদ দেওয়া মানে একবার বাদ দেওয়া হয়ে গেছে, সেখান থেকে বেরো আসতে হবে। এবং তাদেরকে আমরা যে নজরে রাখি, সেই কারণেই আন্ডার-23 আমার মনে হয় তারা আরেকটা গ্রুপ তৈরি করা হবে, আমার কাছে মনে হয় এটা প্ল্যানে আছে। তারপরে আসবে এইচপি অলরেডি একটা ব্যাচ আছে যারা খেলছেন। এ টিম আছে, এ টিম বেসিক্যালি এই টিমটা হবে ওরা ট্যুরের মধ্যে থাকবে। এটা যত বেশি খেলতে পারবে এই টিম, তাহলে ন্যাশনাল টিমের জন্য ব্যাকআপ প্লেয়ারটা তত বেশি পাওয়া যাবে। তো আমার মনে হয় যে এই ধরনের প্ল্যানিং যদি যেতে পারে সামনে, আমি মনে করি আমি যতদূর অভিজ্ঞতা, স্বল্প অভিজ্ঞতা বলি, বাংলাদেশের ফিউচার তখন ভালো দেখা যাবে। শান্ত ভাই, বিগত সময় আমরা তো দেখেছি হাই পারফরমেন্স টিম এই দল ছিল, তারপর আমাদের পাইপলাইনটা আসলে মজবুত করতে পারছি না। বিগত সময় ঘুরে ফিরে আসলে টেস্ট ও আন্ডার-19 থেকে আমরা দেখা যাচ্ছে যে আন্ডার-19 থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এই টিম বা ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছি। মাঝখানে যে একটি সময় দিয়ে তাদের অভিজ্ঞতা করে অভিজ্ঞ প্লেয়ার আনা, বা তাদের যে আমাদের দেখা যায় কি আমরা কেন বারবার একটা ম্যাচ বা দুটো ম্যাচ খেলার পরে 3টা ম্যাচ খারাপ করি, সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু এই
একটু সময় লাগে, এই অভিজ্ঞতাটা ক্রিকেটে কিন্তু লাগে। তো আন্ডার-23 করাই হচ্ছে সেই জায়গা থেকে তারা যাতে মেন্টালি ফিজিক্যালি সেই সব জিনিসগুলি আয়ত্তে নিয়ে এসে, সেখানে কি বিদেশি কোচদের আন্ডারে এটা কাজ করাবেন? এটা আসলে বোর্ডের উপর ডিসিশন নেবে, বোর্ড কি চান, বাংলাদেশি কোচ চান না বিদেশি কোচ, তারা ডিসাইড করবেন। মানে সেখানে হচ্ছে আপনারা নিশ্চয়ই উন্নত মানের, কারণ একটা শক্তিশালী দল গঠন করতে তো আসলে এটা দরকার। কারণ আপনার যে ব্যাকআপ প্লেয়ার যদি চান, বাংলাদেশ টিম বলেন, এই টিম বলেন, এসপিটি বলেন, আপনার এই প্লেয়ারগুলি আন্ডার-23 একটা ব্যাচ রাখতেই হবে। তাহলে আপনি যে ব্যাকআপ পাবেন, এবং তাদের মধ্যে একটা থাকবে যে পিছিয়ে প্লেয়ার অনেক আছে, আমাকে কষ্ট করতে হবে, কম্পিটিশন আমাকে তখন বেশি মনোযোগ দিতে হবে, তখন অটোমেটিকলি প্লেয়াররা ভালো খেলা শুরু করবে আর বেটার। কান্ত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, শেষ করছি আজকের এখন মাঠের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।